গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে নাকি পূর্ণ সমর্থন জানিয়েছে বিশ্বের 8টা মুসলিম দেশ। একথা যদি সত্যিই হয় তাহলে হাজারবার প্রশ্ন তোলা উচিত যে গাজার সঙ্গে 8টা মুসলিম দেশের কেন এই রকম চরম বিশ্বাসঘাতকতা, গাদ্দারি। এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ। অনেক দিন ধরেই ইহুদিবাদীরা বেশ চিন্তিত ছিল, কেননা হলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া জগৎ পর্যন্ত সব দিক থেকেই ইসরায়েলকে বয়কট করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। বিশ্বজুড়ে তরুণ সমাজের কাছে ইসরায়েল এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হয়ে উঠেছে। এমনকি ইহুদিবাদীদের শক্ত ঘাঁটি আমেরিকাতেও তরুণ প্রজন্ম ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমেরিকার অনেকে এখন ইসরায়েলকে কৌশলগত বোঝা মনে করছেন। তারা গাজায় ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসী যুদ্ধগুলোর জন্য আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। তাদের যুক্তি, কোটি কোটি মার্কিন করদাতার অর্থ এবং গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ একটা গণহত্যার কাজে লাগানো হচ্ছে, যা কেবল বিশ্বজুড়ে আমেরিকার প্রতি ঘৃণাই তৈরি করবে। অথচ সেই করের টাকা এবং সামরিক সম্পদ ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ভালো কাজে ব্যবহার করা যেত। অর্থাৎ বিশ্বজুড়ে গাজা যুদ্ধ নিয়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েল ক্রমশ হেরে যাচ্ছে। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য সেই সব নিয়ে একেবারেই বিচলিত নন। তার একমাত্র লক্ষ্য হলো দুর্নীতি মামলা এড়িয়ে যতটা সম্ভব ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকা। তবে ইসরায়েল নিয়ে চিন্তিত কট্টর ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গিয়েছে বিশ্বজুড়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েলের হেরে যাওয়া নিয়ে। পরিস্থিতি পাল্টাতে তারা একটা পুরনো কিন্তু কার্যকর কৌশল পুনরায় ব্যবহার শুরু করেছে। দোষ সম্পূর্ণভাবে ভিকটিমের ওপর চাপিয়ে দেওয়া। এই কৌশলটা 2000 সালের ক্যাম্প ডেভিডের ব্যর্থতার পরেও কাজে লাগানো হয়েছিল, যখন বিল ক্লিন্টন এবং এহুদ বারাকের আলোচনা ব্যর্থ হওয়ার সব দোষ ইয়াসের আরাফাতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। পুরনো এই মার্কিন ইসরায়েলি কৌশল এবারও ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে প্রয়োগ করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের হাতের পুতুল ডোনাল্ড ট্রাম্প কার্যত ইসরায়েলের একটা প্রস্তাবকেই আমেরিকার প্রস্তাব বলে উপস্থাপন করেছেন, যেন লোক বুঝতে পারেনি, বিশ্ব যেন এটা বুঝতে পারছে না। আর আশ্চর্যজনক বিষয় হলো আমেরিকার ক্রীড়ানক পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 6টা আরব দেশও আমেরিকার বলে ইসরায়েলের সেই প্রস্তাব বিনা দ্বিধায় গ্রহণ করেছে। এটা বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস করা যায়? এটা তো 2000 সাল নয়, 2000 সাল থেকে 25 বছর যে পেরিয়ে গিয়েছে। ইসরায়েলের হাতে হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যার শিকার হওয়ার পর আমেরিকা এবং ইসরায়েল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে তাদের কিছু বলির পাঁঠার প্রয়োজন। দুঃখজনকভাবে এবং লজ্জাজনকভাবে বলতে হয় যে আমেরিকা ইসরায়েল সেই বলির পাঁঠা খুঁজে পেয়েছে কথিত মুসলিম বিশ্বেই। পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান এবং মিশর হচ্ছে সেই বলির পাঁঠা। এটাকে গাজার প্রতি এই মুসলিম দেশগুলোর চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই বলা সম্ভব কি? বলা সম্ভব নয়। মুসলিম বিশ্বের 8টা প্রভাবশালী দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান এবং মিশর নিজেদের স্বার্থে নির্লজ্জের মতো তাড়াহুড়ো করে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাটার অনুমোদন দিয়ে দিয়েছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি বিরাট বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই কিন্তু বলা যায় না। মুসলিম বিশ্বের এই 8টা দেশ নিজেরাই পুরনো মার্কিন ইসরায়েলি কৌশলের শিকার হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুই ট্রাম্পের পরোক্ষ সমর্থনে এই কথিত ট্রাম্পের 20 দফা পরিকল্পনার মূল পয়েন্টগুলো সাজিয়েছেন। এর মধ্যে দিয়ে তিনি ঘোষণা করেছেন ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠিত হবে না এবং আইডিএফ মানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিশাল অংশ দখল করে থাকবে। কল্পনা করতে পারেন 8টা মুসলিম দেশ জি হুজুর বলে ইসরায়েলের তৈরি করা সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে? এটা কল্পনা করা যায়? অনেকের হয়তো মনে আছে
যে মুসলিম বিশ্বের কাছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটা প্রতিশ্রুতি ছিল ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না। একতরফা 20 দফা প্রস্তাবে নেতানিয়াহু সেটাও বাদ দিয়ে দিয়েছেন, যদিও নেতানিয়াহু বিপজ্জনক হারে পশ্চিম তীরে লাগাতার অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং সম্প্রসারণ করায় ট্রাম্পের সেই প্রতিশ্রুতির কোনো অর্থই ছিল না। ডোনাল্ড ট্রাম্পের এই কথিত প্রস্তাব বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের পরিকল্পনা মাফিক সাজানো ছাড়াও গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা ভয়াবহ একটা দলিল ছাড়া কিন্তু আর কিছু নয়। এতে যে সুনির্দিষ্ট সময়রেখা এবং প্রক্রিয়া যুক্ত করা হয়েছে তা মূলত ইসরায়েলের সুবিধাকে মাথায় রেখেই করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরা এতে থেকে কি পাবে সেটা সম্পূর্ণ অস্পষ্ট এবং ধোঁয়াশাচ্ছন্ন। এখানে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনার উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করলে আপনারা আশ্চর্য হয়ে বলবেন যে 8টা মুসলিম দেশ আমেরিকা আর ইসরায়েলের এইসব প্রস্তাব কি করে মেনে নিল। এই প্রশ্ন কিন্তু আপনারা আশ্চর্য হয়ে করতে বাধ্য হবেন। যেমন একজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগেই সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তার মানে নেতানিয়াহুকে সব জিম্মি পাওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তি থেকে সরে আসারও সুযোগ করে দেওয়া হয়েছে ওই প্রস্তাবে। ডোনাল্ড ট্রাম্প নাকি ওই প্রস্তাব করেছেন, আসলে এটা বেঞ্জামিন নেতানিয়াহুর নিজস্ব তৈরি করা প্রস্তাব, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে সেটা করানো হয়েছে। যেমন গাজা শাসন করবে বোর্ড অফ পিস নামের একটা আন্তর্জাতিক কর্তৃপক্ষ, যার প্রধান হবেন আবার ডোনাল্ড ট্রাম্প। আর ব্রিটিশ মিডিয়া একসময় যে ব্যক্তিকে গণবিধ্বংসী প্রতারণার হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছে সেই টনি ব্লেয়ার থাকবেন ভাইসরয় হিসাবে। যেমন 2020 সালে ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা ছিল সেটাকে গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনা ফিলিস্তিনি নিয়ন্ত্রণের অধীনে থাকা এলাকাকে মারাত্মকভাবে আরও সংকুচিত করে দিয়েছে। 1967 সালের যুদ্ধে দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহারে জাতিসংঘের দাবির বিপরীতে এই পরিকল্পনা কার্যত একটা সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে পুরো বাতিল করে দিয়েছে এই প্রস্তাবে। আরও আছে, যেমন হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে, আর সেই কাজটা সম্পন্ন হবে ওই 8টা মুসলিম দেশের বাহিনীর সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সংক্ষেপে যাকে বলে আইএসএফ দ্বারা। আইএসএফ এই কাজটা করবে, অথচ ইসরায়েলি বাহিনী গাজার বিশাল অংশ দখল করে থাকবে এবং যতক্ষণ না তারা আইএসএফের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের প্রত্যাহারের বিষয়ে ভেটো দেওয়ার অধিকার থাকবে। বোঝো ঠেলা। কোনো দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অধিকার আন্তর্জাতিক আইনে সুরক্ষিত রয়েছে, কিন্তু সেই বিষয়টাকেই এই দাবি উপেক্ষা করেছে। চুক্তিতে বহুবার নতুন গাজা যেন তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি না করে এই কথাটার উল্লেখ রয়েছে। এর মাধ্যমে গণহত্যা এবং যুদ্ধের জন্য নির্যাতিত ভিকটিমদেরকেই দোষী করা হয়েছে, তার মানে যাদের ভূমি দখল করা হয়েছে, যাদের দেশ দখল করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের প্রত্যাহারের কোনো সময়সীমা নেই। চিন্তা করুন, তবে ইসরায়েল গাজা উপত্যকার অভ্যন্তরে অনির্দিষ্ট একটা নিরাপত্তা পরিধিতে অনির্দিষ্টকালের জন্য দখল করে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যে কোনো অগ্রগতিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মানে পিএর সংস্কারের একটা অস্পষ্ট শর্তের অধীন করা হয়েছে। পিএ সেখানে যথেষ্ট সংস্কার করেছে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইসরায়েলের কাছেই থাকবে, ইসরায়েলের হাতেই থাকবে। বুঝতে পারলেন কিছু? গদ্দার 8টা মুসলিম দেশ এসবও মেনে নিয়েছে। মুসলিম নেতাদের নীরব সম্মতিতে ডোনাল্ড ট্রাম্প আরও ঘোষণা করেছেন যে হামাসকে আগামী 3 বা 4 দিনের মধ্যে এই পরিকল্পনা মেনে নিতে হবে, অন্যথায় তিনি নেতানিয়াহুকে নতুন উদ্যমে গণহত্যা পুনরায় শুরু করার জন্য পূর্ণ সমর্থন দেবেন। বুঝতে পারছেন? এটা চুক্তি হলো। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় এটা কোনো শান্তি চুক্তি নয়, হতে পারে না, বরং এটা একটা চরমপত্র, এটা একটা হুঁশিয়ার পত্র। এই চুক্তি ইসরায়েলের হাতে হত্যা এবং অনাহারের মুখে থাকা 20 লক্ষ ফিলিস্তিনির জীবন এবং মর্যাদাকে কাজে লাগিয়ে হামাসকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা। গাজার প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে গদ্দার ওই 8টা মুসলিম দেশ
ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গ্রহণ করে আব্রাহাম চুক্তির চেয়েও বড় বিশ্বাসঘাতকতা করছে, কারণ আব্রাহাম চুক্তি অন্তত 21 শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার আগে হয়েছিল। এই পরিকল্পনাকে সমর্থন করে 8টা মুসলিম দেশ ফিলিস্তিনিদের আগ্রাসী এবং সন্ত্রাসী হিসেবে চিত্রিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। ইসরায়েলকে চেষ্টা করেনি, ফিলিস্তিনকে চেষ্টা করেছে, গাজাকে চেষ্টা করেছে। অন্যদিকে ইসরায়েল এবং তার গণহত্যার কাজগুলোকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। তারা বিশ্বজুড়ে চলমান বয়ানের লড়াইকে ইসরায়েলের পক্ষে ঘুরিয়ে দিতে একটা বড় আঘাত এনেছে, যা বলতে বাধ্য করছে যে আমরা দুর্বৃত্তদের সময়ে বাস করছি। এটা মুসলিম ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অন্ধকার যুগ, আত্মসমর্পণ এবং দালালির যুগ, যা উন্মাদনা দ্বারা পরিচালিত, যেটা পাকিস্তান, তুরস্ক সহ 8টা মুসলিম দেশ করে দেখালো। কেউ প্রশ্ন করতে পারে যে কি কারণে এই 8টা মুসলিম দেশ গাজার প্রতি এমন জঘন্য বিশ্বাসঘাতকতায় অংশ নিল। মনে হচ্ছে প্রতিটা অংশগ্রহণকারী দেশের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যেমন মিশর এবং পাকিস্তানের বর্তমান শাসকের অজনপ্রিয় এবং অবৈধ সরকারগুলোকে টিকে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থন দরকার। তুরস্ক আবার সিরিয়ার একটা অংশে ভাগ বসানোর সুযোগের তালে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের ধান্দা আবার অন্যরকম। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় তৈরি হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক সুবিধা লাভের ধান্দায় আছে ওই 3টে দেশ। পাশাপাশি যুদ্ধ চললে ইসরায়েলি আগ্রাসন থেকে আমেরিকা তাদের রক্ষা করতে যদি অস্বীকার করে, এই ভয়টাও কাজ করেছে কাতার, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে। নির্মম পরিহাস হচ্ছে জুডাসের মতো এই দেশগুলো তাদের বিশ্বাসঘাতকতার ফল বেশি দিন উপভোগ করতে পারবে না। কোনো বিদেশি শক্তির পুতুল হয়ে উঠলে জনপ্রিয়তাহীন এবং অবৈধ সরকারগুলোর দুর্বলতা আরও বেড়ে যায়। কিন্তু সিরিয়া নিয়ে ইসরায়েলের স্পষ্ট নীতি আছে। সিরিয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা শক্তি এবং শক্তি অর্জন করার আগে পর্যন্ত ইসরায়েল দেশটাকে স্থিতিশীল হতে দেবে না। আর গাজার ধ্বংসাবশেষ এবং লাশের উপর দাঁড়িয়ে যারা অর্থনৈতিক লাভ এবং নিরাপত্তা আশা করছে, তারা শিগগিরই জানবে যে বৃহত্তর ইসরায়েল মানে গ্রেটার ইসরায়েল গঠনের প্রকল্পটা ইসরায়েলের জন্য নাৎসি জার্মানির বৃহত্তর জার্মানি প্রকল্পের মতোই কিন্তু অবিচ্ছেদ্য। দস্তয়েভস্কির অপরাধ এবং শাস্তি উপন্যাসের একটা চরিত্রের ভাষায় একজন ফিলিস্তিনি এই বিভ্রান্ত মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে পারে যে তোমাদের সবচেয়ে বড় পাপ হলো তোমরা নিজেদের ধ্বংস করেছো এবং কোনো কারণ ছাড়াই বিশ্বাসঘাতকতা করেছো। ফিলিস্তিনি প্রতিরোধকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছে এই গদ্দার মুসলিম দেশগুলো। আগেও ফিলিস্তিন এই সব মুসলিম দেশগুলো থেকে উল্লেখযোগ্য কোনো সহায়তা পাচ্ছিল না, পাইনি বলা যায়, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখন তারা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হলো। যেন এই 8টা মুসলিম দেশ জানে যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মেনে নিলে কেবল বেঞ্জামিন নেতানিয়াহুরই জয় হবে, এটা জানে তারা। বেঞ্জামিন নেতানিয়াহু যে জয় এখনো পর্যন্ত পাননি, কিন্তু এতে গাজায় গণহত্যা থামবে সেটারও কোনো গ্যারান্টি নেই। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।